ভাবুন তো, বাসে যাচ্ছেন, ফোনে মস্ত একটা ভিডিও দেখছেন, আর হঠাৎ করে নেটওয়ার্কটা পাল্টে গেল। হয়তো 4G থেকে ওয়াইফাইতে, কিন্তু ভিডিওটা চলতেই থাকলো, একটুও থামল না। এটা কি করে হয় বলুন তো? হ্যাঁ, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঠিক তাই। আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব, এই যে মোবাইল আইপি, এটা কিভাবে আমাদের ডিভাইসগুলোকে, ফোন বা ল্যাপটপকে চলন্ত অবস্থাতেও ইন্টারনেটে জুড়ে রাখে। একদম। আর শুধু মোবাইল আইপি নয়, আমরা দেখব ধরুন কোনো জায়গায় নেটওয়ার্ক নেই, সেখানে কয়েকজন বন্ধু মিলে নিজেদের ফোন দিয়েই কিভাবে একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারে, যাকে বলে ম্যানেট বা মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। ও, ম্যানেট। হ্যাঁ, শুনেছি। আর এটাও দেখব যে কোনো নতুন ওয়াইফাইতে কালেক্ট করলেই ফোন বা ল্যাপটপ নিজে নিজেই কি করে একটা আইপি অ্যাড্রেস পেয়ে যায়। ওটা তো ডিএইচসিপির কাজ। ঠিক, ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আচ্ছা, তাহলে মোবাইল আইপি দিয়ে শুরু করা যাক। ওই মেল ফরওয়ার্ডিং এর মতো ব্যাপারটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা ওরকমই। ধরুন আপনার একটা পার্মানেন্ট ঠিকানা আছে, হোম আইপি অ্যাড্রেস। হুম। কিন্তু আপনি যখন অন্য কোথাও গেলেন, একটা ফরেন নেটওয়ার্কে, তখন সেখানে একটা অস্থায়ী ঠিকানা ব্যবহার করছেন, কেয়ার অফ অ্যাড্রেস বা সিওএ। আচ্ছা। এই পুরো সিস্টেমটায় বলতে গেলে দুজন মূল লোক আছে। একজন হলো হোম এজেন্ট বা এইচএ। এ হলো আপনার বাড়ির পোস্ট অফিসের মতো। আপনি যেখানেই যান, এ আপনার খবর রাখে, আপনার নামে আসা ডেটা প্যাকেট সামলায়। বুঝেছি। আর অন্যজন? অন্যজন হলো ফরেন এজেন্ট বা এফএ। এ হলো আপনি যেখানে গেছেন, ওই ফরেন নেটওয়ার্কের লোকাল পোস্ট অফিসের মতো। আপনার অস্থায়ী ঠিকানা, ওই সিওএ, সেটা দেখাশোনা করে। কিন্তু ডেটা প্যাকেটগুলো আমার কাছে, আমার নতুন ঠিকানায় পৌঁছায় কি করে? হোম এজেন্ট কিভাবে পাঠায়? হ্যাঁ, যখন কোনো ডেটা প্যাকেট আপনার হোম অ্যাড্রেসে আসে, তখন হোম এজেন্ট ওটাকে ধরে। তারপর একটা নতুন খামের মতো করে আসল প্যাকেটটাকে ভেতরে ভরে দেয়। আচ্ছা। আর সেই নতুন খামের ওপর আপনার অস্থায়ী ঠিকানাটা, কেয়ার অফ অ্যাড্রেস, লিখে দেয়। এই যে প্যাকেটটাকে নতুন খামে ভরা, এটাকে বলে টানেলিং। তারপর ওটা আপনার নতুন ঠিকানায় পাঠিয়ে দেয়। বাহ, টানেলিং! দারুণ তো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যে ফোন ব্যবহার করছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক এটাই। এটাকে বলে ট্রান্সপারেন্সি। ব্যবহারকারী কিছুই টের পায় না, তার অ্যাপ, তার ভিডিও চলতেই থাকে। এটা কিন্তু খুব জরুরি, ইউজার এক্সপিরিয়েন্স ভালো রাখার জন্য। অবশ্যই জরুরি। আর মোবাইল আইপি সবসময় চেষ্টা করে রাউট অপটিমাইজেশন করতে। রাউট অপটিমাইজেশন মানে? ডেটা প্যাকেটগুলো যাতে সবসময় হোম এজেন্ট হয়ে ঘুরে না আসে। যদি সম্ভব হয়, সবচেয়ে সোজা আর কম সময় যাতে আপনার ডিভাইসে পৌঁছয়, সেই চেষ্টা করা হয়। শর্টেস্ট পাথ। ও আচ্ছা, সরাসরি পথ। এতে তো ডেটা তাড়াতাড়ি আসবে, তাই না? একদম। ডেটাও তাড়াতাড়ি আসে, আর নেটওয়ার্কের উপর চাপও কমে। তাহলে বুঝতেই পারছেন রাউট অপটিমাইজেশন কিভাবে ডেটা ডেলিভারি আরও ফাস্ট করে তোলে। হ্যাঁ, বুঝলাম। তাহলে মোবাইল আইপি চলন্ত অবস্থায় কানেকশনটা টিকিয়ে রাখছে। কিন্তু ধরুন, আমি একটা নতুন জায়গায় গেলাম, একটা নতুন ওয়াইফাই নেটওয়ার্কে জুড়লাম। প্রথমেই তো একটা আইপি অ্যাড্রেস লাগবে, তাই না? ঠিক ধরেছেন। না হলে তো নেটওয়ার্ক ডিভাইসটাকে চিনতেই পারবে না। এখানেই আসে ডিএইচসিপি। ডিএইচসিপি মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। হ্যাঁ, ডিএইচসিপি সার্ভারটা অনেকটা ধরুন একটা হোটেলের রিসেপশনিস্টের মতো। হোটেলের রিসেপশনিস্ট? কিভাবে? আপনি হোটেলে চেক ইন করলেই রিসেপশনিস্ট যেমন আপনাকে ঘরের চাবি, আইপি অ্যাড্রেস, আর ধরুন ওয়াইফাই পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য, নেটওয়ার্ক মাস্ক, গেটওয়ে, এসব দিয়ে দেয়। হ্যাঁ, দেয় তো। ডিএইচসিপি সার্ভারও ঠিক তাই করে। যেই একটা ডিভাইস নেটওয়ার্কে ঢোকে, অমনি তাকে একটা আইপি অ্যাড্রেস আর যা যা দরকার সব কনফিগারেশন দিয়ে দেয় অটোমেটিক্যালি। এটা কাজ করে কিভাবে? মনে রাখার কোনো সহজ ট্রিক আছে? আছে তো। এর কাজের ধাপগুলো মনে রাখতে পারেন ডোরা দিয়ে। DORA। ডোরা? হ্যাঁ, ডি ডিসকভার। ডিভাইস প্রথমে নেটওয়ার্কে ডিএইচসিপি সার্ভারকে খোঁজে। ও অফার। সার্ভার একটা আইপি ঠিকানা অফার করে। আর রিকোয়েস্ট। ডিভাইস ওই ঠিকানাটা চায়। আর এ অ্যাকনলেজ। সার্ভার ফাইনালি ওই ঠিকানাটা ডিভাইসকে দিয়ে দেয়, কনফার্ম করে। DORA। ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজ। দারুণ। এর সুবিধা তো তাহলে বিরাট। নিজে নিজে আইপি পাওয়ায় গন্ডগোল হয় না। একদম। আইপি কনফ্লিক্ট হয় না, আর নেটওয়ার্কে কানেক্ট করাটা অনেক সহজ হয়ে যায়। অ্যাডমিনিস্ট্রেটরেরও খাটনি কমে।
ভাবুন তো, ডিএইচসিপি না থাকলে প্রতিবার নতুন নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় কত ঝামেলা হতো। সত্যি। আচ্ছা, এবার ধরুন এমন জায়গায় গেলাম যেখানে কোনো ওয়াইফাই রাউটার নেই, মোবাইল টাওয়ারও নেই। ধরা যাক কোনো পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গেছি, বা ধরুন কোনো দুর্যোগের পর সেখানে ডিভাইসগুলো নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ করবে? ঠিক এই ধরনের সিচুয়েশনের জন্যই তো আছে মোবাইল অ্যাডহক নেটওয়ার্কস বা ম্যানেটস। ম্যানেটস। হ্যাঁ, ধরুন কোনো কনসার্টে বা মেলায় বন্ধুরা একসঙ্গে আছেন, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। তখন তারা নিজেদের ফোন ব্যবহার করেই নিজেদের মধ্যে একটা ছোট নেটওয়ার্ক বানিয়ে ছবি বা মেসেজ চালাচালি করতে পারে। এটাই ম্যানেট। কোনো বাইরের ইনফ্রাস্ট্রাকচার লাগে না। বাহ! মানে ডিভাইসগুলো নিজেরাই নেটওয়ার্ক তৈরি করে নিচ্ছে। কিন্তু এর তো নিশ্চয়ই কিছু সমস্যাও আছে, মানে চ্যালেঞ্জ। আছে তো, কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, ডিভাইসগুলো তো নড়াচড়া করছে, তাই নেটওয়ার্কের গঠনটা মানে টোপোলজি খুব দ্রুত বদলায়, ডাইনামিক টোপোলজি। হুম। দ্বিতীয়ত, ব্যান্ডউইথ খুব বেশি থাকে না, লিমিটেড ব্যান্ডউইথ। তৃতীয়ত, মোবাইলের ব্যাটারি বাঁচানোটা খুব জরুরি, এনার্জি কনস্ট্রেন্ট। আর চতুর্থত, যেহেতু কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই, সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়াটা বেশ কঠিন। বুঝলাম। কিন্তু এগুলো তো তাহলে খুব দরকারি হতে পারে, যেমন ধরুন উদ্ধার কাজে। একদম। আপৎকালীন উদ্ধার কার্য, সেন্সর নেটওয়ার্কস, মিলিটারিতে এই সব জায়গায় ম্যানেট খুব কাজের। এই যে বললেন নেটওয়ার্কের গঠন বদলায়, তাহলে ডেটা পাঠানোর রাস্তা বা রাউট খুঁজে বের করাটা তো খুব কঠিন হওয়ার কথা। ঠিক তাই, এটা একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য বিভিন্ন রাউটিং প্রোটোকল আছে। কিছু আছে প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকেই রুট তৈরি রাখে, যেমন ডিএসডিভি। প্রোঅ্যাক্টিভ, আগে থেকেই তৈরি। হ্যাঁ, এরা ডেটা তাড়াতাড়ি পাঠাতে পারে, কিন্তু সবসময় রুট আপডেট করতে ব্যাটারি খরচ হয়। আবার কিছু আছে রিঅ্যাক্টিভ, যেমন ডিএসআর বা এওডিভি। এরা শুধু যখন ডেটা পাঠানোর দরকার হয় তখনই রুট খোঁজে। রিঅ্যাক্টিভ, দরকার পড়লে খুঁজে। হ্যাঁ, এতে ব্যাটারি বাঁচে, কিন্তু ডেটা পাঠানোর আগে রুট খুঁজতে একটু সময় লাগে। আবার হাইব্রিডও আছে, যেমন জেডআরপি, যা দুটো মিলিয়ে কাজ করে। তাহলে প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ রুটিংয়ের মধ্যে কোনটা কখন বেশি সুবিধাজনক হতে পারে বলে মনে হয়? সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে তাহলে। আচ্ছা, আর গাড়ির নেটওয়ার্ক যেটা বললেন ভ্যানেট, ওটা কি ম্যানেটের মতোই? ভ্যানেট বা ভেহিকুলার অ্যাডহক নেটওয়ার্ক, হ্যাঁ, এটা গাড়ির জন্য স্পেশাল ম্যানেট। তবে একটা মূল পার্থক্য আছে। ম্যানেটে ডিভাইসগুলো মানে মানুষজন যে কোনো দিকে যেতে পারে, কিন্তু ভ্যানেটে গাড়িগুলো তো সাধারণত রাস্তাতেই চলে। হ্যাঁ, তা তো বটেই। তাই এদের নড়াচড়াটা কিছুটা আন্দাজ করা যায়, প্রেডিক্টেবল মোবিলিটি। কিন্তু ওই সিকিউরিটির সমস্যাটা মানে নিরাপত্তা, সেটা ম্যানেটের মতোই ভ্যানেটেও একটা বড় চিন্তার বিষয়, কারণ নেটওয়ার্কটা খুব খোলা। এই খোলা প্রকৃতির জন্যই কি ম্যানেট বা ভ্যানেটকে সুরক্ষিত রাখা এত কঠিন? বুঝলাম। তাহলে আজকে আমরা মোবাইল আইপি দিয়ে চলন্ত অবস্থায় কানেকশন, ডিএক্সসিপি দিয়ে অটোমেটিক আইপি পাওয়া, আর ভ্যানেট দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই নেটওয়ার্ক তৈরি, এই বিষয়গুলো মোটামুটি পরিষ্কার করতে পারলাম। একদম। আর এগুলো কিন্তু শুধু পরীক্ষার পড়া নয়। ভেবে দেখুন, এই প্রযুক্তিগুলো আমাদের চারপাশের স্মার্ট সিটি তৈরিতে ভ্যানেট, কোনো দুর্যোগে উদ্ধার কাজে ম্যানেট, বা সাধারণ ফাইল শেয়ারিং, গেমিং সব কিছুতেই ব্যবহার হচ্ছে। ঠিক, এগুলো বোঝা মানে শুধু টেকনোলজি বোঝা নয়, আমাদের এই মোবাইল দুনিয়াটা কিভাবে চলছে সেটা জানা। আর এই জ্ঞানটাই আপনাদের ভবিষ্যতের নতুন কিছু ভাবার, নতুন কিছু তৈরি করার পথ দেখাবে। প্রযুক্তির দুনিয়ায় এগিয়ে থাকতে এগুলো জানাটা কিন্তু খুবই জরুরি।